কন্ট্রোল কি, কোয়ালিটি অ্যাসুরেন্স কি, হাবিজাবি। হাবিজাবি বলতে হলো কোয়ালিটির একটা বেসিক আইডিয়া দিয়েছিলাম আমরা, তাই না? আজকে হচ্ছে হলো স্লাইডগুলো আরেকটু বুঝাই দিব আমি, জাস্ট পড়ার আজকে ক্লাস নেওয়ার জন্য স্লাইডটা দিলাম, আর তারপরে হচ্ছে হলো আমরা একটু বুঝাই দেব। এটা হচ্ছে আমার নিচে যে পড়া আমি যে স্লাইড পড়ে আসছি, এটা এক্স্যাক্টলি ওই স্লাইডটাই আমি আরো বুঝাই দেব। আচ্ছা, এখন আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে কোয়ালিটি অনেক কনসেপ্টটা আসছে অনেকগুলো মানুষের সম্মিলিত একটা প্রয়াস। হ্যাঁ, অনেকগুলো আমরা যেমন হচ্ছে যে কোনো একটা সাবজেক্ট পড়ার আগে বলি না যে এই কয়জন বিজ্ঞানী এই মতবাদ দিচ্ছে, সো কোয়ালিটি রিলেটেড কয়েকজন স্পেশালিস্ট যারা এই ক্ষেত্রে, সো ওদেরকে আমরা বলি হচ্ছে কোয়ালিটি গুরু। হ্যাঁ, তো কোয়ালিটি গুরুদের অনেকগুলো মতবাদ আছে, তার মধ্যে আমরা হচ্ছে এডওয়ার্ড ডেমিং, যেটা ওনার ডেমিং 14 যে পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে আমরা আসি। ঠিক আছে, স্লাইডে একটু সবাই পড়তে পারো ডেমিং 14 পয়েন্ট। আর কয়েকটা কোয়ালিটি গুরুর নাম আছে, যে এডওয়ার্ড ডেমিং, জোসেফ এল ট্রুমান, তারপর ওয়াল্টার এ শুবার্ট, ফিলিপ কসবি, তারপর বারওয়াল ইসাওয়া, হিজিও শিহো। সো অনেকগুলো হচ্ছে নাম আছে কোয়ালিটি গুরুদের। ওরা কি জন্য ফেমাস এটাও পাশে দেওয়া আছে। ওরা একটু অ্যাড করে দাও, কিছু দেখতেছে না। আচ্ছা, আরেকটা এই জিনিসটাকে তোমরা চিনো, পিডিসিএ সাইকেল। কি সাইকেল? পিডিসিএ সাইকেল নাম শুনেছো? প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। এইটাকে বলা হয় হচ্ছে পিডিসিএ সাইকেল। এটা হচ্ছে এডওয়ার্ড ডেমিং এর প্রবর্তিত একটা সাইকেল। মানে হচ্ছে যে কোনো একটা কাজ করার আগে সবার আগে আমরা প্ল্যান করি, হোয়াট এভার ইট ইজ, তারপর আমরা ওই অনুযায়ী কাজ করি, কাজ করার পরে আমার ইন্সপেকশনটা আসে, যেমন চেক করি, চেক করার পরে আমার কিছু ফল্ট বাইর হয় এবং আমি তখন একটা সাস্টেনেবল, তখনই এটার একটা স্ট্যান্ডার্ড ওয়ে আমরা বের করি যে কীভাবে ফলগুলো আমরা বাদ দিতে পারবো, দেন ওই অনুযায়ী আমার অ্যাকশন। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে পিডিসিএ সাইকেল, প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। ফার্স্ট আমি প্ল্যান করবো, তারপর আমি আমার প্ল্যান অনুযায়ী কাজ করবো, তারপর হচ্ছে হলো এটার একটা ইন্সপেকশন হবে, ইন্সপেকশনের পর আমার একটা স্ট্যান্ডার্ড ওয়ে আমি ফলো করবো, ওই অনুযায়ী অ্যাক্ট করবো, দ্যাট ইজ পিডিসিএ সাইকেল। আচ্ছা, করে দিচ্ছি। সো এটা হচ্ছে বেসিক্যালি পিডিসিএ সাইকেল। সো আমরা এইগুলো শুরু করার আগে আসলে সবার আগে এখন ডেমিং এর 14 পয়েন্ট যে রুলটা সেটা দেখব। ঠিক আছে, প্রথমে হচ্ছে এডওয়ার্ড ডেমিং এর একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে যে ডক্টর ডেমিং ইজ মোস্ট ওয়াইডলি রিকগনাইজড অ্যাজ কোয়ালিটি গুরু। হি ওয়াজ a professor of statistics in New York University. He was invited to Japan after the second World War. He was regarded as the chief architect of their industrial success. আচ্ছা, পিডিসিএ সাইকেল যেটা মাত্র বলে দিলাম। আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট বা কাইজেন, সেটাও আমরা শিখবো। তারপর হচ্ছে 14 পয়েন্টস অফ ম্যানেজমেন্ট প্রিন্সিপাল। এই ডেমিং এর যে 14 পয়েন্ট প্রিন্সিপাল, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ধরে নাও যে তোমাদের পরীক্ষা চলে আসছে, ঠিক আছে, ডেমিং এর 14 পয়েন্ট। আচ্ছা, এখন একটা একটা করে হচ্ছে আমরা পয়েন্টটা দেখবো এবং আমাদের রিয়েল লাইফ যে ইন্ডাস্ট্রিয়াল এক্সপেরিয়েন্স সেটার সাথে মোটামুটি আমরা মিলাই ফেলতে পারি। ঠিক আছে, আচ্ছা, প্রথম পয়েন্টটা হচ্ছে ক্রিয়েট আ কনস্ট্যান্ট পারপোজ টুয়ার্ডস ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, এটার আন্ডারে কি কি আছে? প্ল্যান ফর কোয়ালিটি ইন দ্য লং টার্ম,
সুপারভাইজার টাইপ, সে হচ্ছে গিয়া ওয়ার্কারদের সাথে এভাবে কথা বলে ওয়ার্কারদের থেকে কাজটা আদায় করে নেয়। আর ম্যানেজারটা হচ্ছে লিডারকে সুপারভাইজ করে, মানে যারা টিম লিডার থাকে তাদের সাথে ম্যানেজার কথা বলে যে আপনার টিমের কি অবস্থা, আপনার টিমের আউটপুটটা কেমন থাকে। এখন আমি যেটা বলতেছি ওটা একটু শুনো যে আমার এই পয়েন্টে কি বলছে যে ইটস অ্যাবাউট লিডিং নট সিম্পলি ম্যানেজিং। ম্যানেজারের কাজ হচ্ছে তোমাকে একটা ইনস্ট্রাকশন দেয়, ইনস্ট্রাকশন না বেসিক্যালি ও হচ্ছে অর্ডার দেয়। আমার যারা সার্ভিস হোল্ডার বা এমপ্লয়ি আছে ওরা ওটাকে ফলো করে, ঠিক আছে। ওরা ওটাকে হয়তো একটা টাস্ক দিচ্ছে, ম্যানেজার একটা টাস্ক দিচ্ছে, টাস্ক কমপ্লিট করে বলে যে জবটা ওইটা। আর লিডারের বেসিক কনসেপ্টটা হচ্ছে লিডার জাস্ট তোমাকে অর্ডার করবে না, লিডার তোমাকে নিয়ে কাজটা করবে। লিডার হচ্ছে মডেল কনসেপ্ট। এখন হচ্ছে টিম লিডারগুলো থাকে, ম্যানেজারটা আস্তে আস্তে ওভাবে ম্যানেজাররাও ওভাবে ম্যানেজারের মতো বিহেভ করে না, টিম লিডারের মতো বিহেভ করে না। একটা আলাদা আলাদা টিম থাকে, তাই না? এখনকার অফিসগুলো এমএনসিগুলোতে দেখা যে আলাদা আলাদা টিম থাকে, দেন টিম লিড করে। আর এদের উপরে সরাসরি জিএম থাকে, মাঝখানে যে মধ্যস্থ একটা পজিশন এই ম্যানেজার ওই ম্যানেজার, এইগুলো এখন বাদ হয়ে গেছে। কেন বাদ হয়ে গেছে? দেখো ম্যানেজারের যেই জব রেসপন্সিবিলিটিটা, যখন তুমি একজনকে জাস্ট অর্ডার করতেছো তার থেকে যদি তুমি তাকে সাথে নিয়ে কাজটা করো তুমি অবশ্যই বেটার আউটপুট পাবে, ঠিক আছে। তুমি যদি তোমার এসি রুমে বসে জাস্ট বলো যে এটা হয় না কেন এটা যাতে হয়, তার থেকে হচ্ছে তুমি যদি তার সাথে বসো যে আসেন নিয়ে আসেন কি সমস্যা কি করা যায়, তাহলে অবশ্যই একটা বেটার এনভায়রনমেন্টে বেটার কাজ করা যায়। সো লিডার আর ম্যানেজারের মধ্যে বেসিক ডিফারেন্স এটাই যে ম্যানেজার তোমাকে জাস্ট অর্ডার দিবে আর লিডার তোমাকে ইনস্ট্রাক্ট করবে, তোমাকে নিয়ে কাজটা করবে, হ্যাঁ, তোমার থেকে কাজটা বের করে আনবে। সো এটাই হচ্ছে দুজনের পার্থক্য। তো মডার্ন কনসেপ্টে যেটা বলে যে তুমি লিডার হও, ম্যানেজার হওয়ার দরকার নেই, তুমি লিড করো, সবাইকে একসাথে নিয়ে আগাবে। আর ম্যানেজার যেটা করে যে ও তোর টাস্ক ডান, ও পরে পজিশন দেখাবে হ্যাঁ এটা ডান, ওকে ফাইন, তুমি অনেক ভালো, তুমি উঠে করো। এরপরে তোমার উপরে কাউকে তোমার পাশে কাউকে চাও, তখন ওরা বলে হ্যাঁ এই 10টার মধ্যে একটা আমার সাথে বেশি সেবাজি করছে, এটা নিয়ে আমি একসাথে গ্রুপ। এরকম একটা কনসেপ্ট হচ্ছে ম্যানেজারিয়াল কনসেপ্ট। আর যদি তুমি টিম লিডিং নিয়ে আসো তাহলে আমার টিম এখন দেখবা যে অনেক জায়গায় বলে যে বেস্ট টিম আওয়ার, কোন একটা মানে কোম্পানির বেস্ট টিম আওয়ার্ড দেবা, স্টোরি ফেসবুকে রিলস বা স্টোরি খুলে দেখবা যে এই জায়গায় বেস্ট টিম পাইছে, এই জায়গায় বেস্ট টিম আওয়ার্ড পাইছে। সো ওই টিম কনসেপ্টটা বেটার, ঠিক আছে, বুঝে গেছে? এবার আমরা থার্ড পয়েন্টটা দেখি যে সুইচ ফ্রম ডিফেক্ট ডিটেকশন টু ডিফেক্ট প্রিভেনশন, যেটা আমি লাস্ট ক্লাসে আপনাদের সাথে কথা বলেছিলাম যে কোয়ালিটি কন্ট্রোলের কাজটা হচ্ছে আমি ডিফেক্ট ডিটেক্ট করি যে কোথায় কোথায় ডিফেক্ট হয়েছে, আর কোয়ালিটি অ্যাসুরেন্স যখন আমি বলবো এটা হচ্ছে ডিফেক্ট প্রিভেনশনের দিকে চলে যাবে। আর একটা প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ, যে আমি আগে থেকেই সচেতনতা নিয়ে নিছি যে যাতে ওখানে ডিফেক্টটা না হয়। ওকে, আচ্ছা, আপনি এটার ভিতরে কি লেখা আছে একটু দেখো যে inspections are costly and unreliable and they don't improve quality. They merely find a lack of quality. Okay, fine. Build quality into the process from start to finish. Don't just find what you did wrong, eliminate the wrongs altogether. Use this statistical control method, not physical inspection. আছে এখন আমি আরেকটা জিনিস বলছি যে স্ট্যাটিস্টিক্সকে আরেকটু মোর প্রায়োরিটি দিতে, জাস্ট ফিজিক্যালি চেক করলাম যে কোথায় কোথায় ভুল। যখন তুমি স্ট্যাটিস্টিক্স মেইনটেইন করবা, ধরো আমরা ফিজিক্যালি কি করে, যখন ফিজিক্যালি কোয়ালিটি মেইনটেইন করে তখন তুমি কি এরকম টেবিল করবে, তাই না? এই লাইনে ভুল ভুল ভুল, এতদিনের ভুল, এখানে দিলাম ডেট, এখানে দিলাম লাইন 1 2 3, এত তারিখে 5টা ভুল, 3টা ভুল, 4টা ভুল, এরকম করে করে একটা নাম্বার, হ্যাঁ, ঘন্টায় ঘন্টায় একটা নাম্বার। যখন আমি স্ট্যাটিস্টিক্সকে প্রায়োরিটি না দেব, ওর কাছে কি থাকবে, এরকম খালি চার্ট থাকবে, প্রতিদিনে একটা একটা করে চার্ট। কিন্তু যখন তুমি স্ট্যাটিস্টিক্সকে প্রায়োরিটি দিবা, তুমি এখানে যদি দাও হচ্ছে ডেট বা হচ্ছে লাইন হোয়াটএভার, ও মানে আচ্ছা ডেট অ্যাকচুয়ালি টাইম, এখানে টাইম আর এখানে হচ্ছে ফল্ট, ঠিক আছে। তখন দেখবা যে তুমি এখানে এখানে কোথায় কোথায় কবে কবে বা টাইম অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট দাও, কোন কোন ডিপার্টমেন্টের জন্য কি কি ভুল হচ্ছে বা কোন
টিচার ঢুকে সবারই কিন্তু ট্রেনিং দরকার, যেটা এখানে আসলে হয় না। নতুন টিচার যারা ঢুকবে তাদেরও আসলে এক সপ্তাহ একটা ট্রেনিং দরকার। তুমি কিভাবে স্টুডেন্ট হ্যান্ডেল করবা, তারপর তোমার কিভাবে এক্সামের ইনভিজিলেশন দিবা, তোমার স্টুডেন্টের সাথে তোমার অ্যাপ্রোচ কিভাবে হবে, তুমি পরে একদম বন্ধু হয়ে যাবো, বন্ধু হয়ে গেলে তোমার ঘাড়ের থেকে মাথা তারপর হচ্ছে যেটা হয় তোমাদেরও আমি দেখছি অনেক ডিপার্টমেন্ট অনেক টিচারদের একদম বন্ধু হয়ে বন্ধুদের মাথা উঠতে সফট তোমরা। তারপর হচ্ছে হলো কি করতে হবে, হ্যাঁ টিচারের সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্ক থাকে কিন্তু সেখানে একটা শুভ বাউন্ডারি থাকে। তারপর কি আমার ইনভিজিলেশন কিভাবে দিতে হবে, হ্যাঁ আমার কিভাবে আমি এখন হচ্ছে কেউ নকল নিয়ে আসলো, নকল আমি ধরে পেলাম, তারপর আমরা অ্যাকশন কি হবে, হ্যাঁ তারপর সব রকমের ধর কি একটা নকল করলো তাকে আমি ধরলাম, তাকে আমি এক্সপেক্ট করে দিলাম, কিন্তু তার পরে কি আমি তার সাথে আজেবাজে কথা বলতে থাকবো, নো বলতে থাকবো না। আমার হাতে ক্ষমতা আছে এক্সপেক্ট করার, আমি তোমাকে এক্সপেক্ট করে দেবো, বাট অ্যাট দ্য সেম টাইম আমার মুখের কথাগুলো যাতে খুব হার্শ বা ওকে ইয়ে করার মতো না হয়, যাতে ও কাঁদতে কাঁদতে ধরো কাঁদতে কাঁদতে মনে হচ্ছে ছাদে গিয়ে লাভ দিয়ে দেবো, পরে কিন্তু পরে কিন্তু এগুলো কিন্তু রেয়ার কাহিনী না, এগুলো আছে। সো প্রত্যেকটা জায়গাতে ট্রেনিংটাকে বা তোমার ইমোশনাল ট্রেনিং থেকে শুরু করে তোমার ওয়ার্কারদের ট্রেনিং, তোমার এই জিনিসগুলোকে খুব প্র্যাকটিসিং রাখতে হবে, হ্যাঁ বুঝতে পারছি? ট্রেনিংগুলো তো ওই আপনার যারা প্রাইমারি স্কুলের টিচার বা হাই স্কুল টিচার তাদের তো দেওয়া হ্যাঁ 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 ইউনিভার্সিটি লেভেলে কেন না? ইউনিভার্সিটি লেভেলে কেন না, কারণ একটা সাথে ইউনিভার্সিটি লেভেলে পসিবল। আর আমার মনে হয় বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর মান আরো উন্নত, মানে শুধু প্রাইভেট কয়েকটা আছে যেমন ব্র্যাক এনএসইউ এক্সপ্রেস, ওদের টিচারদের পড়া অনেক ভ্যালু দেয়। আসাদুল্লাহ এই চার পাঁচটা, এছাড়া আর না চোখে পড়া নেই। এই চারটা ইউনিভার্সিটি দেখছি যে ওদের যেই যারা টিচার আছে বা এমপ্লয় আছে ওদেরকে ওরা খুব রেগুলার বেসিসে ট্রেনিং দেয়। প্রাইভেট যে ইউনিভার্সিটিগুলো পাবলিকে তো দেয় না, কিছুই না, পাবলিকে তো কিছুই না, পাবলিকে তো তোমার চেয়ার টেবিলও দিবে না, কিছুই না, আমি খাওয়া লাগে টিচারগুলোকে দেয়, কিন্তু খুব মেধাবী। মানে আমার মনে হয় এখন টিচিংয়ে যদি তুমি যাইতে চাও ব্র্যাক এনএসইউ এক্সপ্রেস, তারপর হচ্ছে হলো আসাদুল্লাহ, আর রিসেন্টলি ড্যাফোডিল অনেক ভালো করছে, ড্যাফোডিলের কয়েকটা ডিপার্টমেন্ট, তো ওসব জায়গায় টিচিং ছাড়া আসা তো আবার হচ্ছে সরকারি যে চাকরিগুলো ওই যে মোট নগরে যে চাকরিগুলো ওরা কিন্তু অনেক ট্রেনিং হয়, ওরা কিন্তু অনেক হ্যাঁ ইভেন আমার আম্মু যে হাই স্কুল লেভেলে চাকরি করে আমার আম্মুদেরও কিন্তু বছরে 2টো করে ট্রেনিং থাকে। হ্যাঁ আমার আম্মুর তো অনেক বয়স হয়ে গেছে, চাকরি আছে 4-5 বছর, মানে সে এখন খুব নিতে পারে না যে এত নতুন নতুন জিনিস শিখায়, এত নতুন নতুন আমার মনে হয় যে কবে সে ইয়ে করবে, সে এখন যেমন হচ্ছে খুব নার্ভাস হয়ে যায় ইয়ারপিতে কিভাবে মারছে। ওই যে লাস্ট বার হাসিনার সরকার মানে গত বছরে যেটা ছিল যে ইয়ারপিতে আমরা যেরকম মার্কসিং করতে ওইটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে চাইছি। এখন প্রাইমারি বা হাই স্কুল লেভেলে এত স্টুডেন্ট ওটা আসলে ম্যানেজ করা সো টাফ, আর সরকারি যে সফটওয়্যারগুলো ওটা তো অনেক সময় লাগে, কিন্তু সার্ভার ডাউনই থাকে নেক্সট মান্থ। সরকার কিন্তু হাই বাজেট মানে নেয় ওয়েবসাইট তৈরি করার জন্য, এত রুল ওয়েবসাইট তৈরি করে মানে আমাদের ভার্সিটি সিএসসি স্টুডেন্টের থেকে বেটার ওয়েবসাইট তৈরি করতে পারবে, এবং ওই যে সরকারি যে সার্ভারগুলো রাত 12টার পর হচ্ছে গিয়ে কাজ করা যায়, মানে এরা আসলে বয়স্ক মানুষের রাত 12টার পর কি মার্কেটিং করতে হবে। পরে একটা মজার বা আমাদের যেখানে চাকরি করে আমরা যে ইয়াং টিচার ওরা আমাদের থেকে টাকা নেয়, কেন লাগে রাত 12টার পরে মার্কেটিং কমিশনের বিরুদ্ধে এন্ড আমার আপু খুব হ্যাপি, মানে খুব কাজ লেগে গেল। হ্যাঁ সেটা পার সাবজেক্ট হচ্ছে হ্যাঁ আপা খরচ আছে, চার্জ থাকে না, এই সেগুলো বলে যে পার সাবজেক্ট 500 টাকা করে দিয়ে তুমি বুঝছো এটা কত বড় বিজনেস, মানে বেশ বড় একটা বিজনেস। হ্যাঁ 10টা সাবজেক্টে 5000 টাকা 5000 টাকা কোনো কাজই না, কিন্তু রাত 12টার দিকে খালি নাম দিয়ে বসে বসে মার্কসিং করতে আর কিছুই না। আমরা বলতে অনেক হ্যাপি যে হ্যাঁ আমার এগুলো আপনারা ডেইলি করেন। তা আমি পরে আমরা বুঝতেছি যে তাও আমাকে তো আমি আস্তে আস্তে করে তোমাকে ট্রাই করি, কিন্তু আমার তো দিনের বেলা সময়, দিনের বেলা তো সার্ভার ডাউন সব সার্ভার ডাউন আন্টিকে বলে আমাকে অ্যাপয়েন্ট করার জন্য এরকম একটা ব্যাপার কোথা থেকে কোচ করছে। আচ্ছা তারপর হচ্ছে ইনস্টিটিউট মডার্ন মেথডস অফ ট্রেনিং অন জব, এই যে এটা বলতে কি এটার মধ্যে চলে আসছে যে ট্রেনিং ফর কনসিস্টেন্সি টু হেল্প রিডিউস ভ্যারিয়েশন, build the foundation of common knowledge, allow workers to understand their
ইন্ডাস্ট্রিতে একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টকে দেখতে পারে না, একদমই দেখতে পারে না, ঠিক আছে, একদমই দেখতে পারে না। যেমন হচ্ছে ফেব্রিক দেখতে পারবে না, ফিনিশিংকে ফেব্রিককে আবার প্রত্যেক নিয়ত আইকে যারা আছে তারা একটা বুড়োতে আই ভুল করছে, আই আমার না দেয় না, আই আমার এটা দেয় না, এটা দেয় না, মার্চেন্টাইজিং মার্চেন্ট হচ্ছে সবাইকে বলে দেবে, তারপর ফিনিশিং করে সে আসলে ফিনিশিং হয় না, জিএসএম বেশি জিএসএম কম, সবাই খালি প্রত্যেকটা ডিপার্টমেন্টের ঘাড়ে দোষটা পাবে। এবং কে প্রোডাকশন তো মনে করা আছে প্রোডাকশনের মতো বাঁচে কেউ পারে, ওরা খালি সবাই দোষ দেবে, ওদের কোনো দোষ নাই, আবার কোয়ালিটি ওদের দোষ করবে, হ্যাঁ সবার মধ্যে একটা কাছাকাছি লেগে থাকবে। আর হচ্ছে এই জেনারেশন মাঝে মাঝে হচ্ছে আসলে তোমাদের মধ্যে ভাগ করা যায় মিল করা যায়, এরকম করে করে হচ্ছে মিটিংটা শেষ হয়ে যায়, ঠিক আছে। তো এই যে একটা ডিপার্টমেন্টের মধ্যে যে একটা ব্যারিয়ার, কমিউনিকেশন ব্যারিয়ার, এই জিনিসটা ব্রেক করতে হবে। ইভেন আমাদের যে ইউনিভার্সিটি বলো অ্যাডমিনের সাথে এক্সামের সাথে ডিপার্টমেন্ট, এক্সাম আর ডিপার্টমেন্ট তো আসলে একসাথে দিলে না, আসলে ইউনিভার্সিটি কখনো না করে না, ধরো এক্সাম আর ডিপার্টমেন্ট মিলেমিশে আছে, অ্যাডমিন দিকে ওদের পারতেছে না, আবার অ্যাডমিশন হচ্ছে সবাই স্টুডেন্টকে দিতেছে, হ্যাঁ তো এই যে একটা আইটি হ্যাঁ হ্যাঁ ওদের তো অ্যাডমিশন সবাই স্টুডেন্টকে দিচ্ছে, আর বলো না আমার 4টা স্টুডেন্ট আমি খেতেছি, আমরা তো ভর্তিই পারে না, মানে একদম জেনুইন, আমাদের স্টুডেন্টরা তো একদম জেনুইন, মানে এটা তো ইয়া না, মানে একদম কিছু পরিচিত বা আমার ফ্রেন্ডের ছোট ভাই আসছে নিয়ে নিতে, আমি তো এত অবাক হচ্ছি যে এটা করা যায়, এখন অবশ্য এরকম হয় না, মানে প্রথম দিকে এরকম 4টা স্টুডেন্ট এরকম চলে। তো এই যে ডিপার্টমেন্টের মধ্যে যে একটা কমিউনিকেশন ব্যারিয়ার, এটা ব্রেকডাউন করতে হবে। তারপর হচ্ছে ইলিমিনেট কোটাস এন্ড নিউমেরিক্যাল টার্গেট, এটা আমি বলে দিয়েছি। তারপর গেট রিড অফ আনক্লিয়ার স্লোগান, ডু নট হ্যাভ আনরিয়ালিস্টিক টার্গেট, আচ্ছা এটা আমি বুঝাচ্ছি। তারপরে দেখো এটা মাথায় রাখো যে গেট রিড অফ আনক্লিয়ার স্লোগান, এটা মাথায় রাখো। তারপর হচ্ছে ইনক্রিমেন্ট এডুকেশন এন্ড সেলফ ইমপ্রুভমেন্ট, হ্যাঁ আমার যারা এমপ্লয়ি আছে ওদের হায়ার স্টাডিজ, তারপর হচ্ছে হলো বিভিন্ন কোর্স করা, এগুলোকে বা আইএলটিএস দেওয়া, ইংলিশ প্রফিশিয়েন্সি বাড়ানো, সো এগুলোকে সবসময় এনকারেজ করতে বলছে এই ভদ্রলোক। আর বলছে মেক ট্রান্সফরমেশন এভরিওয়ানস জব, improve your overall organization by having each person take a step towards quality। আচ্ছা দুইটা এখন ভাগ আছে, সেটা আমি বোঝাচ্ছি। একটা হচ্ছে গেট রিড অফ আনক্লিয়ার স্লোগান, যেমন ধরো আমাদের ইউনিভার্সিটি অফ স্কলার্সের স্লোগান কি, উই বিল্ড প্রফেশনালস, আচ্ছা এটা কি আনক্লিয়ার, বুঝতে যাচ্ছে, মানে কি আমরা প্রফেশনালদেরকে বানাই। এখন ধরো আমি যদি আমার স্লোগানটা উই বিল্ড প্রফেশনালের জায়গায় আমি বললাম যে উই বিল্ড স্টুডেন্টস হু আর গোয়িং টু বি প্রফেশনাল ইন দেয়ার ফিউচার, একই তো কথা, কিন্তু কঠিন করে কমপ্লিকেটেড
আসতেছি আবার।